আসসালামু আলাইকুম এভরিওয়ান, কারিগরি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আগেই কিন্তু বলা হয়েছিল যে আজকে ফ্রি ফিজিক্স 2 লাইভ ক্লাসটা আছে। তো প্রথমে যারা যুক্ত হয়েছে তারা জানিয়ে দাও যে আসলে সাউন্ডটা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা ভালোভাবে হচ্ছে কিনা। যারা লাইভের মধ্যে যুক্ত আছো তারা একটু জানাও যে ক্লিয়ারভাবে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তারা একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা আসলে ভালোভাবে শোনা যাচ্ছে কিনা আর লাইভটা ভালোভাবে হচ্ছে কিনা। আমরা দ্রুত ক্লাসটা শুরু করে দেব। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছে মোহাম্মদ মাহির শাহরিয়ার। এ বলছে যে ক্লাস নিলে কীভাবে দেয়, অ্যাপ নাকি ওয়েবে? আচ্ছা, আমাদের যারা কোর্সের মধ্যে ভর্তি হবে তাদের ক্লাসটা আসলে প্রাইভেট গ্রুপের মধ্যে নেওয়া হবে। তো এই প্রাইভেট গ্রুপে নেওয়ার পর এইগুলা আবার প্লে লিস্ট আকারে সাজানোর পর আবার প্লে লিস্টে সুন্দরভাবে কিন্তু ধারাবাহিকভাবে দিয়ে দেওয়া হবে। আবার আমাদের ওয়েবসাইটের মধ্যেও ক্লাসগুলো দেওয়া থাকবে। তো পরবর্তীতে চাইলে আবার রেকর্ড ক্লাস হিসেবে ওয়েবসাইটেও করতে পারে, কিংবা আমাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে সেখানেও রেকর্ড হিসেবে থেকে যাবে। তো সেখানেও কিন্তু ক্লাসটা করা যাবে। তো আমি আসলে লাইভটা আগে একটু শেয়ার করে দিই, তোমরা যারা যুক্ত হয়েছে অলরেডি তারাও ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি ততক্ষণ ক্লাসটা শেয়ার করে দিই আমাদের গ্রুপগুলোর মধ্যে। আচ্ছা, এমডি নাহিদ হাসান, এটা কেনার জন্য এখানে দেখো যে নাম্বারটা দেওয়া আছে। তো এই নাম্বারে নগদ বা বিকাশে সেন্ড মানি করার পর আমাদের যে পেজ দেওয়া আছে এই পেজের মধ্যে যদি মেসেজ করো তাহলে তোমাকে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে অ্যাড দেওয়া হবে। তো সেখানে তুমি ক্লাসগুলো করতে পারবা। আমাদের সাথে যুক্ত আছে নাফিস নওয়াল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে যেহেতু সেকেন্ড সেমিস্টারের প্রথম ক্লাসটা নেওয়া হচ্ছে, সুতরাং তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা কে কোথা থেকে আসো সেটা একটু কমেন্ট করে জানাও যে আসলে কে কোন পলিটেকনিক থেকে আসো। সবাই যুক্ত হলেই কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেবো।
আচ্ছা, আজকে যেহেতু লাইভটা একদম ফ্রি চলতেছে, তো এখানে কিন্তু আমাদের কোর্সের স্টুডেন্টও আছে এবং আমাদের কোর্সের বাইরেও কিন্তু অনেকেই আছে, তাই না? তো এখন যারা কোর্সের বাইরে আসলে আছে, তারা অনেকে আসলে আগ্রহী আমাদের কোর্সটা সম্পর্কে জানার জন্য। তো আমাদের কোর্সের কিন্তু এখানে দেখো যে প্রাইসটা দেওয়া আছে 1299 টাকা। এখন কথা হচ্ছে যে 1299 টাকায় আসলে আমাদের সার্ভিসটা কীরকম এবং আমরা আসলে কি কি এর সাথে দিয়ে থাকি। তো যারা আমাদের কোর্সটা নিবে তাদের জন্য প্রধানত আমাদের যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সাজেশন বই, একটা হচ্ছে সাজেশন বই, আর এর সাথে আমাদের একটা করে টি শার্ট দেওয়া থাকবে, একটা করে টি শার্ট দেওয়া থাকবে। তো এখানে দেখো যে সাজেশন বইটা আছে, এই বইটা কিন্তু আমরা পিডিএফ আকারে দেবো না, আমরা মূলত বইয়ের মতো করে তৈরি করব, করার পর তোমাদের যে ঠিকানা আছে সেই ঠিকানার মধ্যে কিন্তু পাঠাবো। তো যারা দ্বিতীয় সেমিস্টারের কোর্সটা 1299 টাকায় আমাদের কাছ থেকে কিনবে, তারা আমাদের ওই কোর্সের সাথে একটা সাজেশন বই পাবে আর একটা করে টি শার্ট পাবে, আর এই দুইটা কিন্তু তোমাদের ঠিকানার মধ্যে পাঠানো হবে। আর আমাদের ক্লাসগুলো সবগুলো প্রাইভেট গ্রুপে হবে, আর এই ক্লাসগুলো কিন্তু আবার ধারাবাহিকভাবে প্লে লিস্ট আকারে সাজানো থাকবে। তোমরা চাইলে পরবর্তীতে রেকর্ড হিসেবে কিন্তু ক্লাসগুলো করতে পারো। আবার অনেকেই দেখা যায় যে ডাউনলোড করেও রাখতে চায়, তোমরা চাইলে ডাউনলোড করেও রাখতে পারো। তো তোমাদের যেভাবে সুবিধা আর কি সেভাবেই কিন্তু তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারো। তো এটাই হচ্ছে আমাদের কোর্সের জন্য, যে আমাদের কোর্সটা যদি এই টাকায় কেউ কিনে দ্বিতীয় সেমিস্টারে, তার জন্য সাজেশন বইটা ফ্রি থাকবে আর টি শার্টটাও কিন্তু ফ্রি থাকবে। তো যেহেতু এখন মাগরিবের আজান হচ্ছে, তো আমরা ক্লাসটা একটু লেট করে শুরু করব, যাতে সবাই আর কি আমাদের লাইভের মধ্যে জয়েন হইতে পারে। তো ততক্ষণে আমি আসলে দেখে নেই যে আমাদের লাইভে আসলে অলরেডি যুক্ত হয়েছে কারা কারা। তো এখানে আজমির হোসেন আছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে, তারপর আছে মাহিনুল ইসলাম, তারপর হচ্ছে জাকারিয়া ইসলাম আছে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, তারপর হচ্ছে রাসেল রানা আছে, তারপর হচ্ছে আচ্ছা, নামাজের জন্য অবশ্যই একটু ওয়েট করা হবে, যাতে সবাই আসলে নামাজের পর যুক্ত হইতে পারে। তৎক্ষণাৎ আসলে আমি দেখে নেই যে আসলে কে কে যুক্ত হচ্ছে। তারপর হচ্ছে গোলাম নাফি আছে বগুড়া থেকে, রাসেল রাদা ওয়ালাইকুম সালাম, কাউসার হোসেন ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর আরিফুল ইসলাম আছে রিড থেকে, তারপর এমডি রাফি ওয়ালাইকুম সালাম, রিফাত হাসান আছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তো অবশ্যই আজকে কিন্তু তোমাদের যে ফিজিক্স 2 এর প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়টা একদম কিন্তু শেষ করে দেওয়া হবে। তো তোমরা দ্রুত একটু যুক্ত হও, আর তোমার ফ্রেন্ডরাও যাতে আজকের ক্লাসটা করতে পারে, তোমরা একটু নিজের মতো করে আজকের ক্লাসটা শেয়ার করে দাও, যাতে সবাই আজকের ক্লাসটা থেকে উপকৃত হতে পারে। আচ্ছা, মোহাম্মদ জিশান চৌধুরী আছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, তারপর আছে ফারাদ মিয়া ওয়ালাইকুম সালাম নরসিংদী সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে। আচ্ছা, জাকারিয়া ইসলাম, হ্যাঁ 20 মিনিট বিরতি দেওয়া, আসলে এরপরেও আবার আমাদের আরও ক্লাস আছে রুটিন অনুযায়ী, এই কারণে বেশি একটা লেট করা যাবে না, কারণ প্রথম যে অধ্যায়টা তোমাদের, এই প্রথম অধ্যায়টা কিন্তু অনেক বড়, তো এই কারণে প্রথম অধ্যায়ে কিন্তু সময় লাগবে। তো এই সময় সংকীর্ণতার কারণে আসলে লাইভটা অবশ্যই তাড়াতাড়ি শুরু করা লাগবে। মেহেদি হাসান মুন্না আছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, মুশফিকুর রহমান আছে ঢাকা থেকে, তারপর শৌকিন আহমেদ আছে ঝিনাইদহ থেকে। আচ্ছা, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরাও আজকে লাইভটা থেকে উপকৃত হইতে পারে। লাইভটা তোমরা তোমাদের মতো করে একটু শেয়ার করে দাও, তোমাদের যে বিভিন্ন গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ বলো বা তোমাদের নিজেদের প্রোফাইলের মধ্যে তোমরা একটু শেয়ার করে দাও।
আচ্ছা, আমরা আর কয়েক মিনিটের মধ্যে লাইভটা শুরু করে দেই। আসলে অনেকে নামাজের জন্য বিরতি যাচ্ছে, তো যারা নামাজ পড়তে গেছে তাদের জন্য একটু কয়েক মিনিট স্যাক্রিফাইস করি, তারপর লাইভটা অবশ্যই আমাদের যে মূল ক্লাস সেই মূল ক্লাসটা শুরু হয়ে যাবে। তো তার আগে আরেকটা জিনিস বলে দেই যে যারা আসলে এখনো একাডেমিক বইটা কেনো নাই, তো তোমরা তো যে কোনো জায়গা থেকে একাডেমিক বইটা কিনবে, তাই না? তো যারা এখনো একাডেমিক বইটা কেনো নাই তারা চাইলে আমাদের কাছ থেকেও একাডেমিক বইটা কিনতে পারো, হক প্রকাশনী কিংবা টেকনিক্যাল প্রকাশনী, তোমরা চাইলে কিনতে পারো আমাদের কাছ থেকে। তো যারা আমাদের কাছ থেকে মূলত বইটা কিনবা তাদের জন্য অবশ্যই একটা করে টি শার্টও ফ্রি থাকবে। আর যারা আমাদের কোর্সের স্টুডেন্ট তাদের জন্য তো আমরা বই, টি শার্ট, সাজেশন বই সবগুলো একসাথে পাঠিয়ে দেবো। তো যাদের আসলে একাডেমিক বই কেনা দরকার তারা চাইলে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারো, অথবা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি, 01749681845। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই কিন্তু বই সম্পর্কিত সকল তথ্য আমি দিয়ে দেবো। অথবা তোমরা যারা কোর্সে ভর্তি হও নাই কিন্তু আমাদের এই যে সাজেশন বইটা, যেটা একটু আগে বলছিলাম, এই সাজেশন বইটা চাইলেও কিন্তু তোমরা কিনতে পারো যদি কোর্সের স্টুডেন্ট না হও। আর কোর্সের স্টুডেন্ট হলে তো সাজেশন বইটা ফ্রি। তো সাজেশন বই কিংবা একাডেমিক বই, এই যে দুইটা বই, এই বই সম্পর্কিত সকল তথ্য কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেতে পারো। আর এই তথ্যগুলো জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো, অথবা আমাকে পার্সোনালি নক দিতে পারো। আচ্ছা, রাশেদ আছে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লা থেকে। আচ্ছা, আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত থার্মোমিতি। তাহলে ফিজিক্সের প্রথম যে অধ্যায়, সেই প্রথম অধ্যায়টা হচ্ছে থার্মোমিতি। তো এই থার্মোমিতি সম্পর্কে কিন্তু বিস্তর আলোচনা আছে। আশা করি যে আজকের এই ক্লাসের মধ্যে পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো যাদের আসলে ফিজিক্সের মধ্যে ভয় কাজ করে তাদের জন্য আমি ফিজিক্সটা আজকে এমনভাবে পড়াবো যে তোমাদের যে সংজ্ঞাগুলো আছে সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ রাখার দরকার হয় না। তুমি যদি একটু নিজে বোঝো তাহলে সংজ্ঞাগুলো কিন্তু নিজে তুমি তোমার মতো করে দিতে পারবা। তো আমি এটাই চেষ্টা করব ফিজিক্সের সবগুলা জিনিস আসলে বুঝে দেওয়ার জন্য, যাতে তোমরা আসলে নিজের মতো করে লিখতে পারো। আচ্ছা, রাতুল ইসলাম, বইয়ের দাম কত? আমি কিন্তু নাম্বার দিয়ে দিছিলাম, তো আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও, আমি বই সম্পর্কে তথ্য জানাবো। আর অথবা চাইলে আমার ইনবক্সে মেসেজ দিতে পারো। আচ্ছা, তারপর ইমরান আহমেদ আছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আশা করি যে সবার নামাজ শেষ হয়ে গেছে। তো ক্লাসটা আজকের শুরু করা যাক। তো প্রথম যে অধ্যায়টা আছে ফিজিক্স 2 এর প্রথম অধ্যায়টা হচ্ছে মূলত থার্মোমিতি। তাহলে প্রথম অধ্যায়টা কি? থার্মোমিতি। তো এখন প্রথম অধ্যায়টা দেখা যায় থার্মোমিতি, এই জিনিসটা আসলে কি? তো থার্মোমিতির মধ্যে মূলত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তাপ এবং কাজ। তাহলে থার্মোমিতি বা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, এখানে হচ্ছে তোমার দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে কাজ। তাহলে এই যে তাপ এবং কাজ, এই দুইটার মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে মূলত থার্মোমিতি। এখন কথা হচ্ছে যে আমরা আসলে থার্মোমিতি কাকে বলতে পারি। তো যদিও এখানে আমাদের কাজটা আলোচনার বিষয় নয়, আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত তাপ। কারণ যখন থার্মোডাইনামিক্সে যাব তখন হচ্ছে তাপ ও কাজ, বাট আমাদের ফিজিক্স 2 এ প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে মূলত শুধুমাত্র তাপ নিয়ে কাজ। তো এখন কথা হচ্ছে যে আমরা আসলে থার্মোমিতি কাকে বলতে পারি। তাহলে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও তাপের পরিমাণ নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে মূলত থার্মোমিতি। তো এখন এখানে দেখো যে আমাদের আলোচনার বিষয় মূলত কি? আমাদের আলোচনার বিষয় মূলত হচ্ছে তাপ এবং তাপমাত্রা। তাহলে থার্মোমিতির মূল আলোচনার বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে তাপমাত্রা। তো যেহেতু থার্মোমিতি মানে এই দুইটা, তার মানে আমাদের আলোচনার বিষয় মূলত কি হবে? তাপ এবং তাপমাত্রা কেন্দ্রিক কিন্তু হবে, তাই না? তো এখন যেহেতু আমাদের আলোচনার বিষয় এটা, আগে আমাদের জানতে হবে যে এই দুইটা জিনিস আসলে কি। তো প্রথমে আসি তাপের ক্ষেত্রে, যে আসলে তাপ কাকে বলে।
আমরা যদি তাপের সংজ্ঞাটা দিতে চাই তাহলে তাপ হচ্ছে এক ধরনের অদৃশ্য শক্তি বা শক্তি বলতে পারো, যেইটা আসলে আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি সৃষ্টি করে। কথা হচ্ছে ভাইয়া এটা কীরকম কথা, এই যে আমার হাতে যে এই যে একটা মার্কার আছে, তো এটাকে যদি আমি স্পর্শ করি আমি কিন্তু আসলে বুঝতে পারবো যে আসলে এটা ঠান্ডা নাকি গরম। তাহলে এর মধ্যকার যে অদৃশ্য শক্তির কারণে আসলে আমি এইটা অনুভব করতে পারি, সেটাই হচ্ছে মূলত তাপ। তাহলে তাপ আমি কি বললাম, তাপ হচ্ছে এক ধরনের অদৃশ্য শক্তি যা আসলে আমাদের গরম অথবা ঠান্ডার অনুভূতি সৃষ্টি করে। এখন আমরা শক্তি তো এর আগে তো অনেকবার পড়ে আসছি, সেই প্রাইমারি লেভেল থেকে পড়ে আসি যে শক্তি হচ্ছে এমন একটা জিনিস যার আসলে ক্ষয় নাই, ধ্বংস নাই, সৃষ্টি নাই, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। তো তাপও যেহেতু একটা শক্তি, তারও কি হবে, তারও ধ্বংস নাই, সৃষ্টি নাই, এইটা কি হতে পারে, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। এখন অন্যান্য শক্তির ক্ষেত্রে কিন্তু আমরা একক করছি, তাপও একটা শক্তি, তার মানে তাপেরও কি থাকবে, একক থাকবে। তো এই তাপ কিন্তু একটা শক্তি, আর সকল শক্তির একক কিন্তু হচ্ছে জুল। তার মানে এখানে দেখো যে তাপের একক কি হবে, তাপের একক কিন্তু হবে জুল। তো এখন এই যে তাপ, তাপ জিনিসটা আসলে আমরা বুঝলাম যে তাপ হচ্ছে এক ধরনের শক্তি, কিন্তু তাপমাত্রা জিনিসটা কি? এই যে আমি একটু আগে বললাম না যে আমি যে কলম এই যে মার্কারটাকে স্পর্শ করি আমি আসলে বুঝতে পারি যে এটা আসলে ঠান্ডা নাকি গরম। এখন কথা হচ্ছে আমি যে স্পর্শ করলাম এইটা আসলে কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম, এইটার কিন্তু একটা পরিমাপ করা দরকার, তাই না? তো এই পরিমাপ করার জায়গা থেকেই কিন্তু মূলত তাপমাত্রা জিনিসটা আসে। এখন কথা হচ্ছে ভাইয়া তাপমাত্রা জিনিসটা আসলে কি, এটার সংজ্ঞা আমরা কি দিতে পারি? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা মূলত নির্ধারণ করে যে আসলে বস্তুটা কোন অবস্থায় আছে, সেটা কঠিন অবস্থায় আছে নাকি তরল অবস্থায় আছে নাকি গ্যাসীয় অবস্থায় আছে। এটা কীরকম কথা? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে ভালো করে বোঝাচ্ছি। এখানে ধরো যে H2O, আচ্ছা এইটা কি একটা পানির কণা না, স্বাভাবিকভাবে পানির কণা। এখন আমি যদি বলি যে এর তাপমাত্রা -20 ডিগ্রি বা -40 ডিগ্রি, তো ধরো যে এর তাপমাত্রা আমি বললাম যে -20 ডিগ্রি সেলসিয়াস। এখন কি এইটা পানি, পানির তাপমাত্রা কি -20 ডিগ্রি সেলসিয়াস হতে পারে? পারে না। তো এই যে H2O এটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যা বর্তমানে কঠিন অবস্থায় আছে। তাহলে এইটাকে আমরা তখন কি বলতে পারি? এটাকে আমরা তখন বলতে পারি বরফ। তাহলে এই যে পদার্থটা, রাসায়নিক পদার্থটা, এটা কোন অবস্থায় আছে? বরফ অবস্থায় আছে। এরপর আমি যদি বলি যে এর তাপমাত্রা ধরো যে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এর তাপমাত্রা আমি কত বললাম? 30 ডিগ্রি সেলসিয়াস বললাম। তো এখন দেখো তো যে আমরা এখন এটাকে কি বলতে পারি? এখন কিন্তু আমরা এটাকে পানি বলতে পারি, কারণ পানির তাপমাত্রা তোমার 30 ডিগ্রি সেলসিয়াস হতেই পারে। তাহলে এখন আমরা এটাকে কি বলবো? পানি বলবো। আচ্ছা, এখন এইটার তাপমাত্রা যদি আমি আবার 120 ডিগ্রি সেলসিয়াস বলি, তাহলে এখন আমি এটাকে কি বললাম? 120 ডিগ্রি সেলসিয়াস। 120 ডিগ্রি সেলসিয়াসে কি আর পানি থাকতে পারে? পারে না, সেটা কিন্তু বাষ্পে পরিণত হয়ে যায়। তার মানে তখন আমি এইটাকে কি বলবো? তখন আমি এইটাকে বলবো বাষ্প। তাহলে এখন একটু চিন্তা করে দেখো যে আসলে এই যে H2O যে রাসায়নিক পদার্থটা আছে সেইটা আসলে কোন অবস্থায় আছে, এইটা আমি কিসের উপর ভিত্তি করে বলতে পারি? তাপমাত্রার উপর ভিত্তি করে বলতে পারি না? তার মানে আমি সংজ্ঞাটা এভাবেও দিতে পারি যে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা মূলত নির্ধারণ করে এই বস্তুটা আসলে কোন অবস্থায় আছে, সেটা কঠিন অবস্থায় আছে নাকি তরল অবস্থায় আছে নাকি গ্যাসীয় অবস্থায় আছে। এভাবে কিন্তু আমরা সংজ্ঞাটা দিতে পারি। আবার অন্যভাবেও দিতে পারি। সেটা কীরকম? ধরো যে আমি দুইটা বস্তু, আচ্ছা সেটা পরে আলোচনা করি, আগে দেখো যে এই পর্যন্ত আসলে তাপ এবং তাপমাত্রার যে বিষয়টা, এই বিষয়টা আসলে তোমরা ক্লিয়ার কি না? তোমাদের কিন্তু খ বিভাগে কিন্তু আসতেও পারে যে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যগুলো কীভাবে লাগবো? প্রথমে আমরা সংজ্ঞা দেব, তাপের সংজ্ঞা দেব, তাপমাত্রার সংজ্ঞা দেব। এরপরে আমরা কি লিখতে পারি? তাপের একক দিতে পারি, তাপমাত্রার একক দিতে পারি। তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। এভাবে দেখো যে তোমার বইয়ের মধ্যে কিন্তু সিরিয়াল অনুযায়ী সবগুলা কিন্তু দেওয়া আছে। তো তুমি একবার পড়লেই কিন্তু আসলে বুঝতে পারবা, কারণ তুমি তো এখানে তাপ এবং তাপমাত্রাটা বুঝে গেছো, তাই না? আচ্ছা, এই যে তাপ এবং তাপমাত্রা এই দুইটা বুঝতে কি কারো সমস্যা আছে? এই দুইটা সবার ক্লিয়ার কি না? একটু দ্রুত কমেন্ট করে জানাও তো যে সবার এই দুইটা ক্লিয়ার কি না। আচ্ছা, ফার্স্ট কমেন্ট করো যে তাপ ও তাপমাত্রা এই বিষয়টা ক্লিয়ার কি না সবার। আচ্ছা, আরিফুল ইসলাম ক্লিয়ার। আজমির হোসেন ক্লিয়ার।
আচ্ছা, নাফিস নওয়াল ক্লিয়ার, রাতুল ইসলাম জি স্যার, ইমরান আহমেদ ক্লিয়ার। আচ্ছা, সবার তো মোটামুটি ক্লিয়ার বিষয়টা, তাই না? তো এখন আমরা যেহেতু কোথায় আসলাম, তাপমাত্রায় আসলাম, তার মানে আগে আমরা তাপমাত্রার 14 গোষ্ঠী আগে শেষ করে ফেলি, যে আসলে তাপমাত্রার আরও কি কি বিস্তারিত আছে। এখন এই যে আমি একটু আগে যে পানির কথা বললাম, যে একবার তাপমাত্রা -20°C, একবার হচ্ছে 30°C, একবার হচ্ছে তোমার 120°C। এখন প্রশ্ন আসে যে ভাইয়া আমি আসলে কিভাবে বুঝবো যে এটার তাপমাত্রা এত, এটার তাপমাত্রা এত? ধরো যে আমার হাতের যে মার্কারটা আছে এর তাপমাত্রা কত, আমি কিভাবে বের করব? তো এই যে তাপমাত্রা বের করার জন্য কিন্তু বিভিন্ন স্কেল আছে। তো আমরা কিন্তু এর আগে অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত আমরা কিন্তু স্কেল পড়ছিলাম কয়টা বলো তো? 3টা স্কেল পড়ছিলাম। সেলসিয়াস স্কেল, তারপর হচ্ছে ফারেনহাইট স্কেল। কয়টা স্কেল পড়ছিলাম? 3টা। তাহলে এর আগে আমরা স্কেল পড়ছিলাম মূলত 3টা। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, তারপর হচ্ছে ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে কেলভিন স্কেল। তাহলে আমরা ক্লাস 10 এর আগ পর্যন্ত কিন্তু এই 3টা স্কেল পড়ছি, বাট আমাদের এখন স্কেল পড়া লাগবে কয়টা? 5টা স্কেল কিন্তু পড়া লাগবে। আর 2টা স্কেল তাহলে কি? আর 2টা স্কেল হচ্ছে, একটা হচ্ছে র্যাঙ্কিন স্কেল আর একটা হচ্ছে রোমার স্কেল। তাহলে আমাদের এই 5টা স্কেল সম্পর্কে জানতে হবে, কারণ তাপমাত্রা পরিমাপ করার জন্য কিন্তু আমাদের তাপমাত্রিক স্কেল সম্পর্কে ধারণা রাখতে হবে, তাই না? তো এখন দেখো যে এখানে সেলসিয়াস স্কেল, এই সেলসিয়াস স্কেলের কিন্তু তোমার নিম্ন স্থিরাঙ্ক আছে, আবার ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে। তাই এখন কথা হচ্ছে যে ভাইয়া নিম্ন স্থিরাঙ্ক কি, আবার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি? দেখো যে কোনো একটা স্কেল দিয়ে বা কোনো একটা যন্ত্র দিয়ে যদি আমি কোনো কিছুর তাপমাত্রা পরিমাপ করতে যাই, তাহলে ওই স্কেলের কিন্তু একটা নির্দিষ্ট সীমা থাকে, যে আসলে আমি কত সীমা পর্যন্ত তাপমাত্রাটা পরিমাপ করতে পারি। তাহলে কোনো একটা স্কেল দ্বারা সর্বনিম্ন যে পরিমাণ তাপমাত্রা পরিমাপ করা যায় সেটা হচ্ছে ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, আর কোনো একটা স্কেল দ্বারা সর্বোচ্চ যে তাপমাত্রা পরিমাপ করা যায় সেটা হচ্ছে ওই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে আমরা যদি সেলসিয়াস স্কেলে আসি, এই সেলসিয়াস স্কেলের তোমার সীমাটা হচ্ছে 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ এই সেলসিয়াস স্কেল দ্বারা আমি তাপমাত্রা পরিমাপ করতে চাইলে আমি 0 ডিগ্রি থেকে পরিমাপ করতে পারবো কত ডিগ্রি পর্যন্ত? 100 ডিগ্রি পর্যন্ত। তার মানে এই সেলসিয়াস স্কেলের তোমার নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100। অনুরূপভাবে আমি যদি ফারেনহাইট স্কেলে আসি, তাহলে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212। তো এরপর যদি আমি কেলভিন স্কেলে আসি, তাহলে কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373। এরপর যদি আমি র্যাঙ্কিন স্কেলে আসি, এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 672। এরপর যদি আমি রোমার স্কেলে আসি, তাহলে এই রোমার স্কেলের তোমার নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80। তাহলে এখানে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের যে বিষয়টা সেটা তো আমি বুঝাইলাম, যে সর্বনিম্ন কী পরিমাণ তাপমাত্রা পরিমাপ করা যায় আর সর্বোচ্চ কী পরিমাণ তাপমাত্রা আসলে নির্ণয় করা যায় বা পরিমাপ করা যায়। এখন এখান থেকে আমাদের একটা আসলে বিষয় ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে কয়েকটা স্কেল আছে, এই স্কেলগুলোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক কাজ করে। আমি ধরো যে তোমার র্যাঙ্কিন স্কেলে পরিমাপ করলাম, এইটা রোমার স্কেলে কত হবে, বা ধরো যে আমি সেলসিয়াস স্কেলে পরিমাপ করলাম, ওই তাপমাত্রাটা আসলে ফারেনহাইট স্কেলে কত হবে। তো এইগুলা বের করার জন্য কিন্তু আমাদেরকে আগে জানতে হবে যে আসলে এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক কী। তো আমি আগে এই স্কেলগুলোর মধ্যে সম্পর্কটা বের করি, তো তারপর আমি আসলে তোমাকে বলবো যে আসলে এটা কোথায় কাজে লাগবে। আচ্ছা দেখো, এখানে এই প্রত্যেকটা স্কেলের এমন একটা অনুপাত আছে যেই অনুপাতটা সবগুলা স্কেলের ক্ষেত্রে সমান। তাহলে কথা হচ্ছে ভাই যে অনুপাতটা কি, এই অনুপাতটা আমরা কিভাবে বের করব? এই অনুপাত বের করার একটা সূত্র আছে। তো সূত্রটা হচ্ছে মূলত এরকম, যে নির্দিষ্ট স্কেলের পার্ট মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এই সূত্র মেনে আমরা প্রত্যেকটা স্কেলের যে অনুপাত বের করব, সেই অনুপাতটা আসলে প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে সমান। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে নির্দিষ্ট স্কেলের পার্ট জিনিসটা আসলে কি? ধরো এই যে কলমের তাপমাত্রা যদি আমি পরিমাপ করি, ধরো যে সেলসিয়াস স্কেল দ্বারা পরিমাপ করলাম, তো পরিমাপ করার পর আমি বাস্তবে যে তাপমাত্রাটা পাবো সেইটা হচ্ছে সেই স্কেলের পার্ট।
তাহলে সেলসিয়াস স্কেল দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট, ফারেনহাইট স্কেল দ্বারা যেটা পাবো সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলের পার্ট, ঠিক আছে। আর আমরা তো নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক জানলামই। এখন আমরা অনুপাতগুলো বের করি। তো প্রথমে যদি আমি সেলসিয়াস স্কেলে আসি, ধরো যে সেলসিয়াস স্কেলে আমি তাপমাত্রা পাইছি সি, এরপর দেখো যে নির্দিষ্ট স্কেল পার্ট মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, তাহলে নিম্ন স্থিরাঙ্ক কত সেলসিয়াস স্কেলের 0 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0। এরপর ইকুয়াল যদি আমি দেই, আচ্ছা আগে ইকুয়াল না দেই, আমি আগে প্রত্যেকটা অনুপাত বের করি। এরপর যদি ফারেনহাইট স্কেলে আসি, তো ফারেনহাইট স্কেলে ধরো যে স্কেল পার্ট হচ্ছে এফ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32। তারপর যদি আমি কেলভিন স্কেলে যাই, কেলভিন স্কেলে প্রদত্ত পার্ট ধরো যে কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 মাইনাস 200, তারপর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273। তারপর যদি আমি র্যাঙ্কিন স্কেলে যাই, র্যাঙ্কিন স্কেলের পার্ট ধরো যে আর এন মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তোমার 672 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492। তারপর এইদিকে যদি যাই, এইদিকে দেখো যে রোমার স্কেল, রোমার স্কেলের প্রদত্ত পার্ট ধরো যে আর মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80 মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক 0। তাহলে আমি প্রদত্ত পার্টগুলো এভাবে লিখে দিলাম। তো এখন আমি কিন্তু শুরুতে বলছিলাম যে এই অনুপাতগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সমান, তো প্রত্যেকটার ক্ষেত্রে যদি সমান হয় তাহলে আমি এখানে সমান চিহ্ন দিতে পারি, তাহলে সমান চিহ্ন দিয়ে দিলাম। তো এখন আমি কি করব, এখন বাকি গাণিতিক কাজটা করে ফেলবো। এখানে সি মাইনাস 0 কী হয়, সি হয় ডিভাইডেড এখানে কত হয় 100 ইজ ইকুয়াল এখানে এফ মাইনাস হচ্ছে 32, তারপর 212 থেকে 32 বাদ দিলে হয় এখানে 180 ইজ ইকুয়াল, তারপর হচ্ছে কে মাইনাস 273 ডিভাইডেড এখানে বিয়োগ করলে হচ্ছে তোমার 100 ইজ ইকুয়াল এখানে হচ্ছে আর এন মাইনাস 492 ডিভাইডেড এখানে বিয়োগ করলে কত হয়, এখানে বিয়োগ করলে হয় 180, তারপর ইজ ইকুয়াল এখানে হচ্ছে আর মাইনাস 0 ডিভাইডেড এখানে বিয়োগ করলে হয় 80। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের পরের গাণিতিক হিসাবটা এভাবে আসলো। এখন আমরা কি করব, এখন এই যে হরগুলো আছে না, এই প্রত্যেকটা হরকে আমি 20 দ্বারা ভাগ করে দেব। যেহেতু প্রত্যেকটাকে 20 দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগ করে দিতেই পারি। তাহলে আমি যদি প্রত্যেকটা হরকে 20 দ্বারা ভাগ করে দেই তাহলে এখানে কত হয়, সি ডিভাইডেড এখানে হয় 5 ইজ ইকুয়াল এখানে এফ মাইনাস 32 এখানে 20 দ্বারা ভাগ করলে এখানে হয় 9 ইজ ইকুয়াল এখানে 20 দ্বারা ভাগ করলে হয় তোমার 5 ইজ ইকুয়াল এখানে যদি আমি 20 দ্বারা ভাগ করি এখানে আসে 9 ইজ ইকুয়াল এখানে যদি আমি 20 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আসে 4 আসে। তাহলে দেখো যে এখানে আমি প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে একটা কিন্তু সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে কি পেয়ে গেলাম, আমি একটা সম্পর্ক কিন্তু পেয়ে গেলাম। তো এখন এই যে প্রত্যেকটা স্কেলের মধ্যে সম্পর্ক, এখন কথা হচ্ছে ভাই এটা আসলে আমাদের কোন কাজে লাগবে, এটা কোন কাজে লাগবে আমি বলবো, তার আগে আসলে বলো যে এই জিনিসটা সবাই বুঝছো কিনা, আমি যে এই যে অনুপাতগুলো বের করলাম এই অনুপাতগুলো সবার ক্লিয়ার কিনা। আচ্ছা, অনুপাতগুলো সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। আর যারা এখনও লাইভটা শেয়ার করে দাও নাই তারা একটু লাইভটা শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও আজকের লাইভটায় অংশ নিতে পারে। আচ্ছা, ইমরান আহমেদ ক্লিয়ার, আজমির হোসেন ক্লিয়ার, মোহাম্মদ জিশান চৌধুরী ক্লিয়ার, নাফিস নাহল ক্লিয়ার। আচ্ছা, যারা পরবর্তীতে যুক্ত হয়েছো তারাও একটু তোমাদের পলিটেকনিকের নামটা বলো। আচ্ছা, রিফাত খান ক্লিয়ার, রাতুল ইসলাম পুরাপুরি পানি পানি। আচ্ছা, ছোটো নবাব আলহামদুলিল্লাহ ক্লিয়ার, শাওন হাসনাত মিজান ক্লিয়ার। আচ্ছা, সবার তো ক্লিয়ার তাই না? আচ্ছা, এখন আমি বলবো যে আসলে এটা তোমার কোন কাজে লাগবে। আর তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এই প্রশ্নটাও কিন্তু বহুবার কিন্তু আসছে, তো সেই প্রশ্নটারও সমাধান করে দেব। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা বহুবার আসছে, প্রশ্নটা গিয়ে দেখি যে কোন প্রশ্নটা এটা। আচ্ছা,
এখানে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা নিচে দেওয়া থাক, আমি উপরে একটা মুছাই দিতেছি। আর যারা তুলে নেওয়া আর যারা এখনো নেওয়া নাই পরবর্তীতে রেকর্ড ক্লাস থেকে তুলে নিও। আচ্ছা, এখন আসি যে আমাদের এই সূত্রগুলো আসলে কোথায় কাজে লাগবে। আচ্ছা, এখন ধরো যে কোনো একটা জিনিসে তুমি তাপমাত্রা পরিমাপ করছো, ধরো যে সেলসিয়াস স্কেলে করছো, তো সেলসিয়াস স্কেলে তোমার আসছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত আসছে ভাইয়া? 30 ডিগ্রি সেলসিয়াস আসছে। এখন তোমাকে যদি কেউ বলে যে এই তাপমাত্রাটা তুমি কেলভিন স্কেলে রূপান্তর করো, বা এই তাপমাত্রাটা তুমি ফারেনহাইট স্কেলে বলো, তখন কি করবা? ওই জিনিসটা করার জন্যই হচ্ছে মূলত এই সম্পর্কটা। আচ্ছা, এখন ধরো তোমার প্রশ্নের মধ্যে বলছে যে সেলসিয়াস স্কেলে যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কেলভিন স্কেলে কত বা ফারেনহাইট স্কেলে কত? তাহলে এখন ধরো যে কেলভিন স্কেলে নির্ণয় করতে বললো, তাহলে তুমি পাইছো কোন স্কেলে? সেলসিয়াস স্কেলে পাইছো। তোমাকে নির্ণয় করতে বলছে কোন স্কেলে? কেলভিন স্কেলে নির্ণয় করতে বলছে। তো এখন দেখো তো যে তোমার আসলে সম্পর্ক কার সাথে? তোমার সেলসিয়াসের সাথে সম্পর্ক কার? কেলভিনের। মানে সেলসিয়াস স্কেলের সাথে সম্পর্ক কার বের করা লাগবে? কেলভিন স্কেলের বের করা লাগবে। তো এখানে দেখো যে সবগুলো সম্পর্ক দেওয়া আছে। তাহলে তোমার কাজ হচ্ছে সেলসিয়াস আর কার? কেলভিন। তার মানে তুমি শুধুমাত্র এইটা নিবা আর এইটা নিবা, বাকি সবগুলা বাদ। আবার তোমাকে যদি বলে যে সেলসিয়াসে দেওয়া আছে ফারেনহাইট স্কেলে বের করো, তো তখন কি করবা? তখন এই সেলসিয়াস নিবা আর ফারেনহাইট নিবা, বাকি সবগুলা বাদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার সম্পর্ক কার? সেলসিয়াস আর কেলভিন। তাহলে এখানে আমি সেলসিয়াসটা নেব। তাহলে সেলসিয়াস নিলাম কি? সি ডিভাইডেড বাই হচ্ছে 5। তারপর কি নেব? কেলভিন নেব, যেহেতু আমাদেরকে কেলভিনে বের করতে বলছে। তাহলে ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি? কে মাইনাস হচ্ছে 273 ডিভাইডেড হচ্ছে কত? 5। তাহলে আমরা এটা লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ সবগুলো অনুপাত কিন্তু সমান। আমি যে চাইলে যে কোনো দুইটা সমান লিখতেই পারি। তো আমার এই দুইটা দরকার, আমি এই কারণে এই দুইটা সমান লিখলাম। আচ্ছা, এখন দেখো যে আমার সেলসিয়াস স্কেলে পার্ট কত দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে। তো আমি এখানে 30 বসাই দেই। 30 বসাই দিলাম, ডিভাইডেড হচ্ছে 5 ইজ ইকুয়াল কে মাইনাস 273 ডিভাইডেড হচ্ছে 5। আচ্ছা, এই 5 কাটা যায় না? অবশ্যই কাটা যায়। তাহলে এখানে কত থাকতেছে? 30 ইজ ইকুয়াল হচ্ছে কে মাইনাস 273। 273টাকে এইদিকে নিয়ে আসো। তাহলে কে ইজ ইকুয়াল কি হয়? 273 প্লাস হচ্ছে 30। তাহলে কত আসে? 303 আসে। তাহলে এত কেলভিন। তাহলে দেখো যে আমি এইটাকে কেলভিনে রূপান্তর করলাম। তাহলে তোমার যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেটা কত কেলভিন হবে? 303 কেলভিন হবে। তো এভাবেই আমরা চাইলে এই 30 ডিগ্রিটাকে ফারেনহাইটে রূপান্তর করতে পারি, চাইলেই আমরা র্যাঙ্কিনে রূপান্তর করতে পারি, চাইলেই কিন্তু আমরা রোমারে রূপান্তর করতে পারি। তো এখন তোমার পরীক্ষার মধ্যে যদি খ বিভাগে আসে এইরকম একটা সংখ্যা দেওয়া থাকলো, তোমাকে অন্যান্য স্কেলে নির্ণয় করতে বললো, পারবা কিনা বলো? একদম সহজ, কিন্তু অবশ্যই পারবা। আচ্ছা, এখন যে প্রশ্নটা তোমাদের বহুবার আসছে সেইটা একটু তোমাদেরকে সমাধান করে দেই। আচ্ছা, যে প্রশ্নটা বহুবার আসছে খ বিভাগের মধ্যে, প্রশ্নটা হচ্ছে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। তাহলে প্রশ্নটা একটু লিখে দেই। কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলে একই সংখ্যা দ্বারা, আচ্ছা একই সংখ্যা আছে না, তাপমাত্রা আছে, আচ্ছা একই সংখ্যা দিয়ে, তাহলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। আচ্ছা, প্রশ্নটা একটু ভালো করে বোঝো। এখানে বলছে যে কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এমন একটা তাপমাত্রা আছে যেই তাপমাত্রাটা তোমার সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইট স্কেলে একই হবে বা একই সংখ্যা দ্বারা প্রকাশ করবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমরা তো জানি না যে আসলে কোন তাপমাত্রা সেলসিয়াস আর ফারেনহাইট দুইটাতে একই, তাই না? আমরা কি জানি? এইটা জানি না। তো আমরা কি করব? যে কোনো একটা ধরে নেব। এখন সেটা কিভাবে হতে পারে? আমরা ধরে নিলাম এখানে দেখো সম্পর্ক কার? সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল। তো আমরা ধরে নিলাম যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত? সি। তারপর ফারেনহাইট স্কেলে ধরে নিলাম যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা হচ্ছে এফ, এটা ধরে নিলাম। ঠিক আছে? তো এখন
এই যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সি, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত এফ। এখন এই দুইটার মধ্যে যদি আমি সম্পর্কটা লিখতে যাই, সম্পর্কটা হচ্ছে এইরকম, সি ডিভাইডেড 5 ইজ ইকুয়াল হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড হচ্ছে তোমার 9, এটা তো, তাই না? আচ্ছা, এখন আমি সম্পর্কটা লিখলাম, এখানে সেলসিয়াস স্কেলের পার্ট হচ্ছে সি, ফারেনহাইট স্কেলের পার্ট হচ্ছে এফ, এটাও লিখলাম। বাট আমার শর্তে কি দেওয়া আছে? শর্তে দেখো বলা আছে যে কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল একই সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, তার মানে সেলসিয়াস স্কেলের পার্ট এবং ফারেনহাইট স্কেলের পার্টটা একই হবে। তাহলে শর্ত মতে আমি কি লিখতে পারি? শর্ত মতে আমি লিখতে পারি সি ইজ ইকুয়াল হচ্ছে এফ, এইটা কিন্তু লিখতে পারি, কারণ বলছে দুইটাই একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, তার মানে সি এবং এফ নিশ্চয়ই একই, এই কারণে দুইটাকেই একই সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। তো এখন আমি যদি এখানে সির জায়গায় এফ বা এফের জায়গায় সি যে কোনো একটা দিলেই হবে, তো আমি সির জায়গায় এখানে যদি এফ দেই, তাহলে ডিভাইডেড এখানে কত হয় 5 হয়, ইজ ইকুয়াল হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড এখানে কত 9। আচ্ছা, এখন আর গুণ করে দাও, তাহলে এখানে হচ্ছে 9f ইজ ইকুয়াল, এইদিকে হচ্ছে তোমার 5f মাইনাস, এইদিকে গুণ করলে কত হয় 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 16। আচ্ছা, তারপর দেখো যে এই যে 9f থেকে যদি 5f এইদিকে নিয়ে আসা, এইদিকে যদি 5fটা নিয়ে আসো তাহলে মাইনাস হবে না, তাহলে 9f মাইনাস 5f তাহলে কত হয় 4f হয়, ইজ ইকুয়াল এইদিকে কত হয় মাইনাস 160 হয়। আচ্ছা, হইলো। আচ্ছা, এখন এইখানে এই সাইড এইদিকে গেলে কি ভাগ হবে না, তাহলে f ইজ ইকুয়াল মাইনাস 160 ডিভাইডেড হচ্ছে 4, তাহলে এখানে তুমি কাটাকাটি করো, এখানে আসতেছে 40, তাহলে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এই এফ এবং সি দুইটাই তো একই, তাই না? তার মানে আমি এখানে এফ ইজ ইকুয়াল এটা লিখতে পারি, অথবা সি ইজ ইকুয়াল এইটাই লিখতে পারি 40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে দেখো যে যখন 40 ডিগ্রিতে আসবে তখন তোমার ফারেনহাইট স্কেলেও যা হবে সেলসিয়াস স্কেলেও ওই একই সংখ্যা হবে, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু তোমার বহুবার কিন্তু আসছিল খ বিভাগের মধ্যে, দেখো তোমার বইটা খুলে, বিশেষ করে একটানা কিন্তু অনেকবার আসছে, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কি বুঝতে সমস্যা আছে এখনো? সবার এটা ক্লিয়ার কিনা? তাপমাত্রার যে স্কেল সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। আচ্ছা, ইমতিয়াজ ভুইয়ান, সি ইজ ইকুয়াল, সি 0 থেকে 100 এটা কিভাবে আসছে? আচ্ছা, এটা তো বললাম যে আসলে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100, এই কারণে 0 থেকে 100 মানে তোমার এটা হচ্ছে একটা সীমা, 0 থেকে 100 এইটা হচ্ছে সেলসিয়াস স্কেলের সীমা। আচ্ছা, নাফিস নওয়াল ক্লিয়ার, আরফান আহমেদ রাকিব ক্লিয়ার, রিফাত খান ক্লিয়ার। আচ্ছা, শাওন হাসনাত মিজান, হ্যাঁ ভিডিওগুলো অবশ্যই পাবা, কারণ এগুলো রেকর্ড হিসেবে থাকবে, যারা কোর্সের স্টুডেন্ট পরবর্তী ভিডিওগুলোও কিন্তু পেয়ে যাবা। আচ্ছা, শাওন হাসনাত মিজান, আচ্ছা লিখতে না পারলেও পরবর্তীতে রেকর্ড ক্লাস দেওয়াই থাকবে, তুমি পরবর্তীতে লিখে নিতে পারো, সমস্যা নেই। ইমরান আহমেদ ক্লিয়ার, রাজুল ইসলাম ক্লিয়ার। আচ্ছা, যারা লাইভের মধ্যে আসো তারা লাইভটা শেয়ার করে দাও। আমরা পরের টপিকে যাই। আচ্ছা, তাপমাত্রার বিষয়টা তো সবার ক্লিয়ার, তাই না? তাহলে সবার যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এখন পরের টপিকটায় যাই। আচ্ছা, আমাদের থার্মোমিটারের ক্ষেত্রে বলছিলাম যে দুইটা জিনিস, তাপ আর তাপমাত্রা। তো আমাদের তাপমাত্রা সম্পর্কে মোটামুটি আলোচনা শেষ। তাপমাত্রার বিষয় অবশ্যই পরবর্তীতে আছে, তাপ এবং তাপমাত্রা দুইটা মিলে একটা আছে, তো ওই টপিকটা আলোচনা করা হবে। তো আগে আসলে আমরা তাপমাত্রার যেহেতু প্রায় শেষ করলাম, এখন আমি তাপের ক্ষেত্রে আসি। তাহলে এখন আমি কার ক্ষেত্রে আসবো? তাপের ক্ষেত্রে। আচ্ছা, এই তাপের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে বা কয়েকটা জিনিস বুঝতে হবে। তার আগে আমাদের এই অধ্যায়ের মূল যে বিষয়টা সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। এখন এই ক্যালোরিমিতির মূলনীতি বোঝার জন্য আমাদের
কয়েকটা জিনিস জানা দরকার। যেমন হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে যে আপেক্ষিক তাপ, তাহলে আপেক্ষিক তাপ জানতে হবে। তারপর হচ্ছে তাপ ধারণ ক্ষমতা জানতে হবে, তাপ ধারণ ক্ষমতা জানতে হবে। তারপর হচ্ছে সুপ্ত তাপ বিষয়টা জানতে হবে, আর সুপ্ত তাপ বিষয়টা জানতে হবে। তো এইগুলা সম্পর্কে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তারপরেই কিন্তু আমরা মূলত ক্যালোরিমিতির মূলনীতিটা বুঝতে পারবো। তো প্রথমে আমরা যদি আপেক্ষিক তাপের ক্ষেত্রে আসি, যে আসলে আপেক্ষিক তাপ জিনিসটা কি। আচ্ছা, আপেক্ষিক তাপ মূলত হচ্ছে যে কোনো বস্তুর তাপমাত্রা, কোনো একক ভরের বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাই হচ্ছে মূলত আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি বললাম আর একবার বলে দেই, যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা সেটা কীরকম। ধরো যে এখানে একটা বস্তু আছে, তো এই বস্তুর ভর তো যে কোনো কিছু হইতে পারে। তো এখানে সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু বলা আছে যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। আচ্ছা, আমি যদি কোনো একটা বস্তু নেই, কল্পনা করে নেই, তো এই বস্তুর নিশ্চয়ই একটা ভর আছে, অবশ্যই ভর আছে। এই বস্তুর নিশ্চয়ই একটা তাপমাত্রা আছে, অবশ্যই আছে। তো ধরলাম যে এই বস্তুর তাপমাত্রা হচ্ছে θ1, তাহলে ভর হচ্ছে m, তাপমাত্রা হচ্ছে θ1। এখন এই যে বস্তুটা আছে, এই বস্তুর যদি আমি তাপমাত্রা বাড়াতে চাই নিশ্চয়ই এখানে তাপ দিতে হবে। তো ধরো যে আমি কিউ পরিমাণ তাপ দিলাম, তাহলে m ভরের কোনো একটা বস্তুর মধ্যে যদি আমি কিউ পরিমাণ তাপ দেই তাহলে তার তাপমাত্রা নিশ্চয়ই θ1 থেকে বেড়ে যাবে। তাহলে ধরলাম যে পরবর্তীতে এর তাপমাত্রা হইল কত, θ2। তাহলে প্রথমে ছিল θ1, তারপর যখন কিউ পরিমাণ তাপ দিছি তখন তাপমাত্রা কত হয়েছে, θ2 হয়েছে। তাহলে এখানে দেখো যে তাপমাত্রা বাড়ছে কতটুকু, তাহলে তাপমাত্রা বাড়ছে মূলত ডেল থিটা, অর্থাৎ θ2 মাইনাস θ1। তাহলে এই পরিমাণ তাপমাত্রা কিন্তু বাড়ছে। এখন এই যে এই পরিমাণ তাপমাত্রা বাড়লো সেটা কত ভরের বস্তুর বাড়ছে, m ভরের বস্তুর বাড়ছে। এখন এই তাপমাত্রাটা বাড়ানোর জন্য কি পরিমাণ তাপ দিতে হয়েছে, কিউ পরিমাণ তাপ দিতে হয়েছে। তাহলে আমি এখানে দেখো যে কীভাবে লিখতে পারি, যে m ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় তাপ কি, কিউ পরিমাণ। তাহলে এখানে প্রয়োজনীয় তাপ কি হবে, কিউ হবে। এখন আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি বলা ছিল, যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা, তার মানে ভর কত হবে, একক হবে। তাহলে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে বা 1 ডিগ্রি বাড়াতে, একক পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় তাপ কি হবে, এটাও কম এটাও কম, সবগুলাই কি হরে চলে আসবে না, অবশ্যই হরে চলে আসবে। তাহলে কিউ ডিভাইডেড নিচে কি হবে, m ডেল থিটা হবে। তাহলে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাইকে বলা হয় মূলত আপেক্ষিক তাপ। আর এই আপেক্ষিক তাপটাকে প্রকাশ করা হয় এস দ্বারা। সুতরাং আমি এখানে লিখতে পারি এস ইজ ইকুয়াল হচ্ছে কিউ ডিভাইডেড m ডেল থিটা। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র। তাহলে এটা কি, এটা হচ্ছে আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র। তো আশা করি যে আপেক্ষিক তাপটা সবার ক্লিয়ার। এরপর আসে যে তাপ ধারণ ক্ষমতা। তো তাপ ধারণ ক্ষমতা হচ্ছে মূলত এই আপেক্ষিক তাপের মতোই, শুধুমাত্র এখানে একটা জিনিস নাই, সেটা হচ্ছে একক ভর। একক ভর জিনিসটা নাই। আচ্ছা, যদি আমি এস কথাটা চিন্তা করি, অর্থাৎ আপেক্ষিক তাপটা চিন্তা করি, এই আপেক্ষিক তাপটা মূলত কি, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের দরকার সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। বা কি পরিমাণ তাপের দরকার, এস পরিমাণ তাপের দরকার। এখন যদি ভরটা একক না থাকে, তার মানে m ভরের কোনো একটা বস্তুর তাপ। তাহলে এখন দেখো, চিন্তা করো যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় তাপ এখন কি, এস। কারণ কি, কারণ এটা আপেক্ষিক তাপ। একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় তাপ এইটা বা এস। এরপর আমি এখানে কি রাখতে পারি, দেখো যে m ভরের বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় তাপ কি হবে, ms হবে না, অবশ্যই ms হবে। তো তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে মূলত এই m এর মানটার একক হিসাবে নাই। আর আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি আছে, এটাও একক এটাও একক, কিন্তু তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে শুধুমাত্র এইটা একক, এইটা কিন্তু একক হিসাবে নাই। তো এই কারণে আমি যদি আপেক্ষিক তাপের সাথে mটা গুণ করে দেই বা ভরটা গুণ করে দেই, তাহলেই কিন্তু আমাদের তাপ ধারণ ক্ষমতাটা চলে আসে। তাহলে এটাকে প্রকাশ করা হয় সি দ্বারা। তাহলে সি ইজ ইকুয়াল হচ্ছে ms। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র। তাহলে
না, এটা হচ্ছে তোমার তাপ ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে মূলত আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র। তো আশা করি যে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা এই দুইটা জিনিস সবার ক্লিয়ার। তো এরপর আসি যে সুপ্ত তাপ জিনিসটা আসলে কাকে বলে। তাহলে কি এরপর বুঝবো যে সুপ্ত তাপ জিনিসটা আসলে কি। আচ্ছা, আমরা যদি সুপ্ত তাপের ক্ষেত্রে আসি, ক্লাস 10-এর যদিও তোমরা শর্ট সিলেবাস, তোমরা অবশ্যই রসায়নের 2য় নম্বর অধ্যায়টা করছো, রসায়নের 2য় নম্বর অধ্যায় এসএসসি লেভেলের। তো সেখানে 2য় নম্বর অধ্যায়ে এইরকম একটা গ্রাফ ছিল না, দেখো তো মনে পড়ে কি না। এইরকম একটা কিন্তু গ্রাফ ছিল, এইরকম একটা কিন্তু গ্রাফ ছিল। তাহলে এখানে তোমার তাপমাত্রা ছিল কত, -20 ডিগ্রি সেলসিয়াস বা ধরো 40 ডিগ্রি সেলসিয়াস। এখানে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানে ধরো যে ছিল তোমার 100 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানে ধরো যে তোমার 120 ডিগ্রি সেলসিয়াস, এইরকম ছিল কি না। তাহলে যখন -20 ডিগ্রি তখন বরফ ছিল, যখন 0 ডিগ্রি তখন এই জায়গায় বরফ ছিল। তারপর এই জায়গায় দেখো যে সম্পূর্ণ বরফটা এই জায়গায় গলে গিয়ে পানিতে পরিণত হয়েছে। তারপর এই জায়গা পুরোটাই পানি। তারপর এখান থেকে পানিটা ধীরে ধীরে ফুটতে শুরু করছে, এই জায়গায় আসার পর পুরোটাই কিন্তু বাষ্পে পরিণত হয়েছে। এইরকম কিন্তু তোমরা পরে আসছো এসএসসিতে। আচ্ছা, যদি মনে না থাকে তবু বুঝাই দিতেছি। দেখো, আমি যখন এখানে তাপ দিই, ধীরে ধীরে তাপমাত্রাটা বাড়তেছে। তার মানে এখানে যে তাপমাত্রাটা বাড়তেছে, তাহলে এইটুকুতে যে পরিমাণ আমি তাপ দিছি, সেই তাপমাত্রাটা নির্ণয় করার যে সূত্রটা, সেই সূত্রটার ক্ষেত্রে আমি দিতে পারি C = mS। তারপরে এখানে দিতে পারি ΔT। এই ΔT কেন আসলো সেটা একটু পর বুঝাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখানে দেখো যে তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমি এই সূত্রটা ইউজ করতে পারি। বাট এই জায়গায় দেখো যে এই সময়টাতে আমি তাপ দিতেছি কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? এই জায়গায় আমি যে তাপটা দিতেছি সেই তাপটা মূলত অবস্থার পরিবর্তনে ব্যয় হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু এখানে তাপমাত্রা বাড়তেছে না। তাহলে এই জায়গায় যে তাপটা কাজ করে, এই তাপটা হচ্ছে মূলত আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? তাপমাত্রার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য কোনো বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, সেটাই হচ্ছে মূলত সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপের ক্ষেত্রে প্রধান শর্তটা হচ্ছে তাপমাত্রাটা স্থির থাকবে আর বস্তুর অবস্থা পরিবর্তন করবে। ঠিক আছে? তাহলে আশা করি যে আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা, সুপ্ত তাপ, তিনটা জিনিস সবার ক্লিয়ার। যদি সবার ক্লিয়ার থাকে দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও, আমি তারপর ক্যালোরিমিতির মূলনীতিতে চলে যাই। আচ্ছা, তাবাসসুম ক্লিয়ার। ভাইয়া রিপ্লাই দেন একটু। হ্যাঁ, অবশ্যই রিপ্লাই দিলাম তোমার। আচ্ছা, তারপর হচ্ছে নাফিস নোয়াল ক্লিয়ার। আচ্ছা, ফারাদ মিয়া, তুমি হয়তো কোর্সে যদি ভর্তি হয়ে থাকো তো তোমাদের পিডিএফের কিন্তু দরকার হবে না, তোমাকে সাজেশন বইটা দেওয়া হবে, সাজেশন বই অনুযায়ী পড়তে পারবে, সমস্যা নেই। তাবাসসুম ইসলাম, আমার কমেন্ট একটু পড়েন তো। সম্রাট ভাইও দেখি লাইভের মধ্যে আসছে। আচ্ছা, তাবাসসুম ইসলাম সব ক্লিয়ার। আরফান আহমেদ রাকিব ক্লিয়ার। সম্রাট ভাই, আমাদের বড় ভাই, আজকে লেট করে ক্লাসের মধ্যে আসলো। আচ্ছা, সাজেশন বইটা কয়েকদিনের মধ্যেই কিন্তু দেওয়া হবে, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা আসি ক্যালোরিমিতির মূলনীতি জিনিসটা। ক্যালোরিমিতির মূলনীতি, এইটা খুবই ইম্পর্টেন্ট। ক্যালোরিমিতির মূলনীতিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো যে ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি। আচ্ছা, ক্যালোরিমিতির মূলনীতি আসলে কি? ধরো যে দুইটা বস্তু, যে কোনো দুইটা বস্তু, তো এই দুইটা বস্তুকে যদি পরস্পর পাশাপাশি নিয়ে আসা হয়
এবং সেখানে যদি বাইরের কোনো কিছুর প্রভাব না থাকে, যেমন ধরো যে একটা বস্তু হচ্ছে এ, তাহলে একটা বস্তু হচ্ছে এ আর একটা বস্তু হচ্ছে বি, তাহলে এই দুইটা বস্তু যদি পরস্পর সংস্পর্শে নিয়ে আসা হয় এবং সেখানে যদি বাইরের কোনো প্রভাব কাজ না করে, তাহলে এখানে দেখো যে এই দুইটা বস্তুর মধ্যে কিন্তু তাপের আদান প্রদান ঘটবে। তবে এখানে আর একটা শর্ত আছে, তাই এখানে শর্ত দুইটা, ক্যালরিমিতির মূলনীতির ক্ষেত্রে শর্ত হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে এই দুইটা বস্তু শুধুমাত্র একে অপরের সংস্পর্শে থাকবে, বাইরের কোনো কিছুর প্রভাব এর মধ্যে থাকা যাবে না। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে এই দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকবে। তাহলে ধরো যে একটার তাপমাত্রা হচ্ছে তোমার 10 ডিগ্রি সেলসিয়াস আর একটা তাপমাত্রা ধরো যে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে দুইটা বস্তুর মধ্যে কি থাকবে? তাপমাত্রার পার্থক্য থাকবে। তাহলে বাইরের পরিবেশ দ্বারা যদি প্রভাবিত না হয় এবং এই দুইটা বস্তুর মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য থাকে, তাহলে যদি আমরা দুইটা বস্তুকে পরস্পর সংস্পর্শে নিয়ে আসি, তবে একটা বস্তু থেকে তাপ আর একটা বস্তুর মধ্যে প্রবাহিত হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই দুইটা বস্তুর মধ্যে আসলে কোনটা থেকে কোনটায় যাবে? আমরা কিন্তু এর আগে অনেক মানে যতগুলা দেখছি সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে যায়, অবশ্যই কিন্তু এইটা ঘটে। তো এখন ধরো যে তোমার এখানে তাপের পরিমাণটা হচ্ছে ধরো যে এখানে 200 জুল আর এখানে তাপের পরিমাণটা ধরো যে 100 জুল। এখন স্বাভাবিকভাবে চিন্তা করো তো আমাদের মাথায় আসলে কি আসবে? এখানে আছে 200 জুল, এখানে আছে 100 জুল, তাহলে এখানে ঘনত্বটা কার বেশি আছে? অবশ্যই এ বস্তুর মধ্যে ঘনত্ব বেশি আছে। তো আমাদের স্বাভাবিকভাবেই চিন্তা হতে পারে যে এ বস্তু থেকে হয়তো বি বস্তুতে তাপ যাচ্ছে, কারণ কি এ বস্তুতে তাপের পরিমাণটা বেশি আছে আর বি বস্তুতে তাপের পরিমাণটা কি আছে? কম আছে। কিন্তু এই তাপের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটে না, তাহলে তাপের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ঘটবে না। তাহলে এ থেকে বি বস্তু বা বি থেকে এ বস্তুতে আসবে কি না, এইটা মূলত নির্ভর করে তাপমাত্রার ওপর। তাহলে ক্যালোরিমিতি কি বলছেন যে এই যে তাপের প্রভাবটা, এই তাপের প্রভাবটা ঘটবে মূলত বেশি তাপমাত্রার স্থানের দিক থেকে কম তাপমাত্রার স্থানের দিকে। তাহলে এখানে বেশি তাপমাত্রার স্থান কোনটা? বি বস্তু। তাহলে বি বস্তু থেকে তাপ কোথায় যাবে? কম তাপমাত্রার বস্তুর মধ্যে যাবে। তার মানে বি থেকে এতে তাপটা কিন্তু চলে আসতে থাকবে। আর এই প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না এই দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়। তাহলে এই প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না বস্তু দুইটার মধ্যে তাপমাত্রাটা সমান হয়। তো এখানে স্বাভাবিকভাবে কি ঘটে? এই বি বস্তুটা তাপ বর্জন করে, তাহলে এ কি করে? তাপ বর্জন করে। আর এই বস্তুটা কি করে? তাপ গ্রহণ করে। এই বস্তুটা তাপ গ্রহণ করে। এখন এই জায়গায় ক্যালোরিমিতির মূলনীতিটা হচ্ছে এই দুইটা বস্তুর মধ্যকার গৃহীত তাপ এবং বর্জিত তাপ দুইটাই সমান হবে। তাহলে ক্যালোরিমিতির মূলনীতিটা কি? ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ ইজ ইকুয়াল হচ্ছে বর্জিত তাপ। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তবে এখানে শর্ত কি? এই দুইটা বস্তু বাইরের সংস্পর্শে আসবে না এবং এদের মধ্যকার তাপমাত্রার পার্থক্য থাকবে। যদি এইটা ঘটে তবেই গৃহীত তাপ আর বর্জিত তাপটা সমান হবে। এটাই হচ্ছে মূলত ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি থেকে আসলে প্রশ্নটা কি আসে সেটাও বোঝাবো। তো তার আগে আর কয়েকটা জিনিস জানা দরকার, তারপর আমরা দেখবো যে আসলে ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমাদের প্রশ্নটা কি আসে। আচ্ছা, এখন আমরা দেখি যে আসলে গৃহীত তাপ বা বর্জিত তাপ, এই তাপ নির্ণয়ের সূত্র আসলে কি। আচ্ছা, আমি যখন আপেক্ষিক তাপের কথা বলছিলাম, অর্থাৎ এই এসের কথা বলছিলাম, তখন আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি বলছি যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আর যখন আমি তাপ ধারণ ক্ষমতার কথা বলছি তখন আমি বলছি যে এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে তাপের দরকার হয় সেটা হচ্ছে মূলত তাপ ধারণ ক্ষমতা। আচ্ছা, আমি প্রথমে আপেক্ষিক তাপের ক্ষেত্রে আসি। তাহলে আপেক্ষিক তাপ তার মানে কি? একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি আমি যদি একক পরিমাণ বাড়াই তাহলে প্রয়োজনীয় তাপটা হচ্ছে এস পরিমাণ। এখন আমি যদি এম ভরের বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াই তাহলে তাপ কত পরিমাণ লাগবে? এম এস পরিমাণ লাগবে। তাহলে এখানে ধরো যে এম ভরের কোনো একটা বস্তু, আচ্ছা আপেক্ষিক তাপ বাদ দিয়ে আমি তোমাদেরকে তাপ ধারণ ক্ষমতাটা দিয়ে বুঝাই দেই। যে তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে এই যে এম ভরের কোনো একটা বস্তু, এই বস্তুর তাপমাত্রা যদি আমি একক পরিমাণ বাড়াতে চাই তাহলে আমার প্রয়োজনীয় তাপ কত? সি, অর্থাৎ সি পরিমাণ তাপ লাগবে। তাহলে সি ইজ ইকুয়াল আমি কি লিখতে পারি? এম এস লিখতে পারি। তার মানে
এম ভরের কোনো একটা বস্তুর তাপমাত্রা যদি আমি একক পরিমাণ বাড়াতে চাই বা 1 ডিগ্রি বাড়াতে চাই, তাহলে আমার তাপ কি পরিমাণ লাগবে? এমএস পরিমাণ লাগবে। এই এম ভরের বস্তুর তাপমাত্রা যদি আমি 2 ডিগ্রি বাড়াতে চাই, তাহলে তাপ কি পরিমাণ লাগবে? এমএস গুণন 2 লাগবে। এই এম ভরের বস্তুর তাপমাত্রা যদি আমি 3 ডিগ্রি বাড়াতে চাই, তাহলে তাপ কত লাগবে? এমএস গুণন 3 লাগবে। তাহলে আমি যত পরিমাণ বাড়াতে চাবো সেইটা কি এমএস এর সাথে গুণ হবে না? অবশ্যই গুণ হবে। তাহলে আমি যদি ডেল থিটা পরিমাণ বাড়াতে চাই, তাহলে তখন কি পরিমাণ তাপ লাগবে? এমএস ডেল থিটা পরিমাণ লাগবে। এটা লাগবে কি না? তার মানে এখানে একটু চিন্তা করো যে আমি যে এই বস্তুর তাপমাত্রা বাড়াইতেছি, তাপমাত্রা বাড়ানোর জন্য আমি কিন্তু তাপ দিতেছি। কি পরিমাণ তাপ দিলাম? এমএস ডেল থিটা পরিমাণ তাপ দিলাম। তার মানে অবশ্যই এই বস্তুটা এই পরিমাণ তাপ গ্রহণ করছে। তার মানে এইটা কি গৃহীত তাপ না? এটা অবশ্যই গৃহীত তাপ। তাহলে আমি গৃহীত তাপ ইজ ইকুয়াল কি লিখতে পারি? গৃহীত তাপ ইজ ইকুয়াল আমি কি লিখতে পারি? এমএস ডেল থিটা লিখতে পারি। আর ক্যালোরিমিটার মূলনীতি অনুসারে গৃহীত তাপ আর বর্জিত তাপ তো একই। তার মানে গৃহীত তাপ বা বর্জিত তাপ যে কোনো তাপ নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে এমএস ডেল থিটা। তাহলে আমি বর্জিত তাপের ক্ষেত্রেও কোন সূত্র দিতে পারি? এমএস ডেল থিটা দিতে পারি। তাহলে এটা হচ্ছে মূলত গৃহীত তাপ এবং বর্জিত তাপ নির্ণয়ের সূত্র। সো আশা করি সবার ক্লিয়ার, গৃহীত তাপ এবং বর্জিত তাপ সবার ক্লিয়ার। আচ্ছা, সবার ক্লিয়ার কি না একটু দ্রুত কমেন্ট করে জানাও, তারপর আমরা মূল প্রশ্নের মধ্যে যাব। আচ্ছা, নাফিস নওয়াল ক্লিয়ার, আরিফুল ইসলাম ক্লিয়ার, ইমরান আহমেদ ক্লিয়ার। আচ্ছা, যারা শেয়ার করো নাই তারা দ্রুত শেয়ার করে দাও। পুরোটা শেষ হবে না, একটা পার্ট তাহলে অধ্যায় শেষ করা 5-10 মিনিট। আচ্ছা, এখন দেখো যে ক্যালোরিমিটার মূলনীতির ক্ষেত্রে, তো এখানে ধরো যে আমরা কোনো একটা পাত্র যদি কল্পনা করি, তো এখানে ধরো যে এই পাত্রের মধ্যে পানি রাখা আছে। আচ্ছা, এই পানির কি একটা তাপমাত্রা আছে না? তো আমরা ধরে নিলাম যে এই পানির তাপমাত্রা হচ্ছে θ1। এই পানির নিশ্চয়ই ভর আছে, তো এই পানির ভর ধরো যে m1। তাহলে পানির তাপমাত্রা θ1, পানির ভর হচ্ছে m1। এই পানির নিশ্চয়ই আপেক্ষিক তাপ আছে, তো ধরে নিলাম যে এই পানির আপেক্ষিক তাপ হচ্ছে S1। তাহলে এইগুলো হচ্ছে পানির ক্ষেত্রে তথ্য। আচ্ছা, এখন এখানে মানগুলাও দিয়ে দেই। এখানে ধরো যে পানির তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, তারপর m1 এর মান ধরো যে 2 কেজি, S1 এর মান ধরো যে 1। আচ্ছা, তারপর এখানে ধরো যে একটা বরফ যদি নেই, তাহলে এই বরফের তাপমাত্রা ধরো যে θ2। আচ্ছা, বরফ না দেই, কোনো একটা কঠিন পদার্থ দেই। তাহলে এই কঠিন পদার্থের ধরো যে তোমার উত্তপ্ত অবস্থায় আছে, তাহলে উত্তপ্ত অবস্থায় থাকলে ধরো যে এর তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, আর এর ভর ধরো যে m2 = হচ্ছে 1 কেজি। তারপর এর আপেক্ষিক তাপ ধরো যে কোনো একটা ধরে নাও, ধরো যে 2 দিলাম। আচ্ছা, এখন এই বস্তুটাকে বা এই কঠিন পদার্থটাকে যদি আমি এই পানির মধ্যে দেই, তাহলে স্বাভাবিকভাবে এখানে কি ঘটতে পারে একটু চিন্তা করো তো। যদি এই পানির মধ্যে দেই আমি, তাহলে এর তাপমাত্রা বেশি আছে, পানির তাপমাত্রা কম আছে। তো এটা যদি হয়, তার মানে অবশ্যই এই কঠিন পদার্থ থেকে তাপটা কোথায় যাবে? পানির মধ্যে যাবে। তো যদি পানির মধ্যে তাপটা আসে, তার মানে ধীরে ধীরে কঠিন পদার্থের তাপমাত্রা কমতে থাকবে, আর ধীরে ধীরে পানির তাপমাত্রাটা বাড়তে থাকবে। আর এই পুরো প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না এই দুইটার তাপমাত্রা সমান হয়। এইটা হবে কিনা, এই ঘটনাটাই কিন্তু ঘটবে।
আচ্ছা, এখন আমি এইটা আসলে নির্ণয় করি যে আসলে এখানে কিভাবে কি সংঘটিত হয়। আচ্ছা, এখানে দেখো যখন আমি এই বস্তুটাকে এখানে দেব, তাহলে পানি তাপ গ্রহণ করবে আর এই বস্তু তাপ বর্জন করবে। তাহলে আমি যদি পানির ক্ষেত্রে আসি, তাহলে পানির গৃহীত তাপ যেহেতু পানি তাপ গ্রহণ করবে, তার মানে এটা হচ্ছে পানির গৃহীত তাপ ইজ ইকুয়াল কি হয়, এম এস ডেল থিটা হয় না, কারণ গৃহীত তাপ নির্ণয়ের সূত্র কি, এম এস ডেল থিটা। আচ্ছা, এখন আমি পানির ক্ষেত্রে কি লিখতে পারি, M2S2 ডেল থিটা লিখতে পারি। তাহলে M2-র মান হচ্ছে 2, S2-র মান হচ্ছে 1 আর ডেল থিটা। এখন কথা হচ্ছে যে ভাইয়া ডেল থিটা মানে কি দেব, ডেল থিটা মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য, যে তাপমাত্রা কতটুকু পরিবর্তন ঘটছে। আচ্ছা, এখানে দেখো যে কাহিনীটা কি ঘটে, এখানে এই বস্তুর তাপমাত্রা 80 থেকে কি হয় 79 হয়, তারপরে এইভাবে ধীরে ধীরে কমতে থাকে। আবার অন্যদিকে পানির তাপমাত্রা 40 থেকে 41 হয়, তারপর ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে। তাহলে এইটা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ না দুইটার তাপমাত্রা সমান হয়। তাহলে আমরা তো জানি না যে আসলে কখন সমান হবে, তো এই কারণে আমরা ধরে নিলাম যে এই 80 থেকে এটা কমতে কমতে থিটায় চলে আসে, আর এটা 40 থেকে বাড়তে বাড়তে কোথায় চলে আসে, থিটায় চলে আসে। তার মানে দেখো যে তাপমাত্রাটা সমান হয়ে গেল। তাহলে এই তাপমাত্রা যখন আসে তখন এই প্রক্রিয়াটা স্থির হয়ে যায়। তাহলে এইটা যদি হয়, তার মানে দেখো যে এই পানির তাপমাত্রা 40 থেকে বাড়তে বাড়তে কোথায় গেছে, থিটায় গেছে। তাহলে তাপমাত্রার পার্থক্য কি, বড় থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে এখানে অবশ্যই 40-এর থেকে থিটা বড়, তার মানে এখানে কি দেবো, তাপমাত্রার পার্থক্য হচ্ছে থিটা মাইনাস 40। তাহলে এখানে 2 ইন্টু হচ্ছে থিটা মাইনাস 40 এইটা দিলাম। তাহলে এইটা হচ্ছে কি পানির গৃহীত তাপ। আশা করি এই জায়গায় বুঝছো সবাই। আচ্ছা, তারপরে এখন আমি যদি এই বস্তুর ক্ষেত্রে আসি, তাহলে এই বস্তুর কি বর্জিত তাপ, বস্তুর বর্জিত তাপ। তাহলে বস্তুর বর্জিত তাপ আবার আমরা কি জানি, M1S1 ডেল থিটা। তাহলে M1 এর মান হচ্ছে 1, S1 এর মান হচ্ছে এটা হবে 2, আচ্ছা 1। আচ্ছা, এখানে 2 কোনটা দিছি, এইগুলো ধরে নাও 1, এইগুলো হচ্ছে সবগুলো 1। যেহেতু পানির ক্ষেত্রে এইগুলো 1 দিছি, তার মানে এখানে এইগুলো কি হবে, 1 হবে। আচ্ছা, এখন বস্তুর ক্ষেত্রে যদি আসি, তাহলে বস্তুর ক্ষেত্রে কি হবে, 2 হবে। তাহলে বস্তুর ক্ষেত্রে 2। তাহলে M2-র মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, S2-র মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে ডেল থিটার মান কি দেবো, অর্থাৎ বস্তুর ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্যটা কি দেবো। তাহলে বস্তুর ক্ষেত্রে দেখো যে 80 থেকে ধীরে ধীরে কমতে কমতে থিটায় চলে আসছে। তাহলে তাপমাত্রার পার্থক্য দিলে কি বড় থেকে ছোট মাইনাস, তার মানে এখানে কি হবে 80 মাইনাস থিটা হবে। আচ্ছা, এখন দেখো যে আমাদের প্রশ্নটা আসলে কিভাবে করে। প্রশ্নটা এরকম যে এই বস্তুটাকে যদি এই পানির মধ্যে দেই, তাহলে মিশ্রণের তাপমাত্রা কতটুকু হবে। তাহলে মিশ্রণের তাপমাত্রা বলতে সমস্ত কিছুর তাপমাত্রা কত হবে, তাহলে সমস্ত কিছুর তাপমাত্রা তো থিটা হবে। এই থিটার মানটা আমাদের বের করতে হবে। আর থিটার মানটা আমরা কিভাবে বের করব, এই যে ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে কি বলছে যে গৃহীত তাপ আর বর্জিত তাপটা সমান হবে। তো এই কারণে আমরা এখানে কি লিখতে পারি, গৃহীত তাপ ইজ ইকুয়াল হচ্ছে বর্জিত তাপ। তার মানে 2 ইন্টু থিটা মাইনাস 40 ইজ ইকুয়াল হচ্ছে, এখানে গুণ করলে কি হয় 2 ইন্টু 80 মাইনাস থিটা। আচ্ছা, এখন এখানে হিসাব করলে কি আমরা একটা থিটার মান পাবো না, এখানে হিসাব করলে কিন্তু আমরা একটা থিটার মান পাবো। তাহলে এখানে যে মানটা পাবো সেটাই হচ্ছে এই মিশ্রণের তাপমাত্রা। আচ্ছা, এই বিষয়টা সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, দেখো যে এটা সবার ক্লিয়ার কিনা, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে মিশ্রণের তাপমাত্রা নির্ণয়ের যে বিষয়টা, এটা সবার ক্লিয়ার কিনা। এটা যদি বুঝে থাকো তাহলে তোমার কিন্তু একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে তোমার বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় করো, বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় করো। এইটা কিন্তু রচনামূলকে 2006 থেকে শুরু করে প্রত্যেকবার, অর্থাৎ 21 পর্যন্ত কম বেশি প্রায় প্রত্যেকবারে কিন্তু আসছে। এইটা বুঝে থাকলে কিন্তু ওইটা সহজে বুঝতে পারবা। আচ্ছা, ইমরান আহমেদ ক্লিয়ার। তার হচ্ছে সুজিতা রানী ক্লিয়ার, তাবাসুম ইসলাম ক্লিয়ার, শাওন হাসনাত মিজান ক্লিয়ার, নাফিস নওয়াল ক্লিয়ার। আচ্ছা, সবার তো ক্লিয়ার তাই না। আচ্ছা, সময়ও নাই, পরবর্তীতে আবার ক্লাস আছে, দ্রুত শেষ করে দিই।
আচ্ছা দেখো, তোমাদের যে রচনামূলক প্রশ্নতে দুইটা আছে, একটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী, এটা নিজে পড়লেই পাবা, সময় যেহেতু নাই ওইটা আলোচনা না করি। আমি মূলত ওই তোমার যে প্রশ্নটা বেশিরভাগ আছে, বরফ গলনের সুপ্ততাপ নির্ণয়, বরফ গলনের সুপ্ততাপ নির্ণয় পদ্ধতি, এইটা দ্রুত একটু আলোচনা করে দিই। আচ্ছা, বরফ গলনের সুপ্ততাপ পদ্ধতি, এইটা আসলে আমরা কিভাবে পরিমাপ করব? তাপমাত্রা পরিমাপ করা, তাপের পরিমাপ করার জন্য কিন্তু আমরা ক্যালোরিমিটার ব্যবহার করি। তো এখানে দেখো যে ধরো যে কোনো একটা বরফ, তো এই বরফের কি একটা তাপমাত্রা আছে না? তো ধরো যে এই বরফের তাপমাত্রা হচ্ছে θ1, তাহলে ধরো যে বরফের তাপমাত্রা হচ্ছে θ1। এরপর এইটার ভর ধরো যে m1, তারপর এর আপেক্ষিক তাপ ধরো যে S1। এখন এই বরফটা গলানোর জন্য নিশ্চয়ই একে কোনো একটা পানির মধ্যে দেওয়া লাগবে। তো পানির ক্ষেত্রে সেই পানির, অর্থাৎ যে পানিটা দেব, এখন পানিটা নিশ্চয়ই কোনো একটা পাত্রে রাখবো। তো পানিটা আমি কোথায় রাখবো? নিশ্চয়ই ক্যালোরিমিটারের ওপরে রাখবো। তো এখন ওই ক্যালোরিমিটারের হিসাবটা কিন্তু আমাকে করা লাগবে। তাহলে ধরো যে একটা ক্যালোরিমিটারের মধ্যে আমার এখানে পানি রাখা আছে, তাহলে এই পানির ভর ধরো যে m2, এই পানির তাপমাত্রা ধরো যে তোমার θ2, আর এই পানির আপেক্ষিক তাপ ধরো যে S2, এটা ধরো দেওয়া আছে। এখন এই পানির সাথে ক্যালোরিমিটারের দেখো যে সংস্পর্শ আছে না, তার মানে তাপমাত্রার আদান প্রদান ক্যালোরিমিটার এবং পানি দুইটার সাথেই হবে। তার মানে আমার এখানে ক্যালোরিমিটারেরটাও হিসাব করতে হবে। তাহলে এই ক্যালোরিমিটারে ধরো যে ভর হচ্ছে বড় M, আর এই ক্যালোরিমিটারের তাপমাত্রা, যেহেতু এখানে পানি এবং ক্যালোরিমিটার সংস্পর্শে আসে, তার মানে পানি এবং ক্যালোরিমিটারের তাপমাত্রা কিন্তু একই থাকবে। তার মানে এখানে এর তাপমাত্রা হচ্ছে θ2। এখন এই ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ কিন্তু আলাদা থাকবে। তো এই আপেক্ষিক তাপটা ধরো যে বড় S, আর বরফ গলনের সুপ্ত তাপ ধরো যে L, বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে L। প্রশ্নটা ভালো করে কিন্তু বোঝো। আর এই যে আমি এখানে মানগুলো দিলাম, এই মানগুলো তোমরা লিখে রাখবা, যে মনে করি দেওয়ার পর এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখবা, যে বরফের তাপমাত্রা এত, ভর এত, আপেক্ষিক তাপ এত, সুপ্ত তাপ এত, তারপর আবার ক্যালোরিমিটারের ক্ষেত্রে লাগবা, তারপর পানির ক্ষেত্রে লাগবা, সাইডে কিন্তু লিখে দিবা ধারাবাহিকভাবে। তো এইটা লেখার পর এখন দেখো যে এখানে কি হয়, এই বরফের তাপমাত্রা কি মাইনাস না, -20-30 এরকম হতে পারে। তো যখন আমি বরফটাকে এই পানির মধ্যে দেব, তো তখন বরফটা কি করবে? তাপ গ্রহণ করবে। আর এই পানি আর ক্যালোরিমিটার কি করবে? তাপ বর্জন করবে। কেন করবে? কারণ বরফের তাপমাত্রা -20-30 এইরকম কোনো কিছু, আর এই পানির তাপমাত্রা কিন্তু তোমার 30 ডিগ্রি হইতে পারে, 35 ডিগ্রি হইতে পারে। তো ওই রকম কিন্তু তোমার ক্যালোরিমিটারের তাপমাত্রাও। সুতরাং আমি কোনো কিছুকে যদি পানির মধ্যে দেই, তাহলে এই বরফটা কি করবে? তাপ গ্রহণ করে ধীরে ধীরে পানিতে পরিণত হতে থাকবে। আর এই পানি কি করবে? ধীরে ধীরে তাপ বর্জন করতে থাকবে। শুধু কি পানি তাপ বর্জন করবে? পানির সাথে এই যে ক্যালোরিমিটার, এই ক্যালোরিমিটারও কিন্তু তাপ বর্জন করবে। তাহলে ভালো করে এখানে খেয়াল করো, যে এখানে তোমার দেখো যে পানি তাপ বর্জন করবে, আবার ক্যালোরিমিটারও তাপ বর্জন করবে, আর এই জায়গায় শুধু বরফ তাপ গ্রহণ করবে। তাহলে আমি যদি প্রথমে এই জায়গায় আসি, তাহলে এখানে পানি কি করবে? তাপ বর্জন করবে। তাহলে পানির বর্জিত তাপ, এইটা ধরো যে Q1 দিলাম। তাহলে পানির বর্জিত তাপ, এখানে পানি কি? M2S2, তারপর আমি কি দেব? M2S2। এখন ডেল থিটা, আচ্ছা M2S2টা দিলাম। এখন কথা হচ্ছে ভাই আমি ডেল থিটার মানটা কি দেবো? আচ্ছা ডেল থিটার মানটা দেই M2S2। ডেল থিটার মানটা কি হবে? আচ্ছা এখানে বরফ কি করবে? ধীরে ধীরে তাপ গ্রহণ করতে করতে থিটায় পৌঁছাবে, তাপমাত্রা থিটায় পৌঁছাবে। অন্যদিকে পানি এবং ক্যালোরিমিটার দুইটায় তাপ বর্জন করতে করতে তাপমাত্রা কোথায় পৌঁছাবে? থিটায় পৌঁছাবে। তার মানে প্রথমে ছিল θ2 তাপমাত্রা, তাহলে এই তাপমাত্রা কমতে কমতে কোথায় পৌঁছাবে? থিটায় পৌঁছাবে। কারণ কি? কারণ পানি এবং ক্যালোরিমিটার দুইটায় তাপ বর্জন করতেছে। তো তাপ বর্জন করলে নিশ্চয়ই তার তাপমাত্রা কমতে থাকবে। তাহলে কমতে কমতে কোথায় যাবে? থিটায় যাবে। তাহলে তাপমাত্রার পার্থক্য কি? বড় থেকে ছোট মাইনাস। তাহলে θ2 মাইনাস হচ্ছে থিটা। এইটা দিলাম আমি 1 নম্বর সমীকরণ। আচ্ছা 1 নম্বর সমীকরণ না দিলেও চলবে। তাহলে এইটা কি? পানির বর্জিত তাপ। এরপর আবার তাপ বর্জন করবে কে? এই ক্যালোরিমিটার কিন্তু তাপ বর্জন করবে। তাহলে এখানে আমি কি দেব? ক্যালোরিমিটারের
বর্জিত তাপ, তাহলে ক্যালোরিমিটারের বর্জিত তাপ Q2 ইজ ইকুয়াল, এখানে দেখো যে ক্যালোরিমিটার, তাহলে ভরের জায়গায় বড় এম, আপেক্ষিক তাপের ক্ষেত্রে বড় এস, আর ডেল থিটা, এই ডেল থিটার ক্ষেত্রে আমি কি দেব, আবার তাপমাত্রার পার্থক্য, তাহলে ক্যালোরিমিটারের তাপমাত্রা ছিল θ2, এর তাপমাত্রাও ধীরে ধীরে কমতে কমতে কোথায় যাবে, থিটায় যাবে, তাহলে এখানেও তাপমাত্রার পার্থক্য কি থিটা মাইনাস θ2 মাইনাস থিটা। তাহলে দেখো যে পানি তাপ বর্জন করলো, ক্যালোরিমিটারও তাপ বর্জন করলো, কতটুকু তাপ বর্জন করলো, Q1 পরিমাণ, Q2 পরিমাণ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, পানি এবং ক্যালোরিমিটারের যে তাপ বর্জন করা এই বিষয়টা সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, সময় কিন্তু নাই বেশিক্ষণ, দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। আচ্ছা, ইমরান মাহমুদ ক্লিয়ার। দ্রুত কমেন্ট করো, এই প্রশ্নটা শেষ করে দেওয়া লাগবে, সময় কম আছে। আচ্ছা, ইমরান মাহমুদ ক্লিয়ার, হাসিব হোসেন ক্লিয়ার, নাফিস নওয়াল ক্লিয়ার, নাহি নেহু চৌধুরী ক্লিয়ার, তারপর হচ্ছে শাওন হাসনাত মিজান ক্লিয়ার, সুজিতা রানী ক্লিয়ার। আচ্ছা, কেমিস্ট্রি ক্লাস হবে অবশ্যই, আমি শেষ করে দিচ্ছি, আগে প্রশ্নটা যেহেতু ধরছে এটা শেষ করে দেই, কারণ এইটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে আমাদের বর্জিত তাপ শেষ, এখন আসি গৃহীত তাপের ক্ষেত্রে। তাপ গ্রহণ করবে কে? বরফ কিন্তু তাপ গ্রহণ করবে। আচ্ছা, বরফের ক্ষেত্রে কিন্তু আমি একটা গ্রাফ দেখাইছিলাম শুরুতে, গ্রাফটা হচ্ছে এইরকম একটা গ্রাফ দেখাইছিলাম, যে বরফ ধীরে ধীরে তাপমাত্রা বাড়ে, আবার তাপমাত্রা ঠিক থাকে, আবার তাপমাত্রা বাড়ে, আবার ঠিক থাকে, এইরকম ছিল না? তাহলে এই যে এই জায়গায় হচ্ছে বরফ, তার মানে বরফ যে তাপ গ্রহণ করতেছে, বরফ গলনের মানে হচ্ছে বরফটা গলে পানিতে পরিণত হবে। এখন বরফটা গলে কোথায় পানিতে পরিণত হয়? দেখো যে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু বরফ, তারপর বরফটা ধীরে ধীরে গলতেছে, এই জায়গায় এসে কিন্তু সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হবে। তার মানে এই পর্যন্ত আমাকে টোটাল তাপটা নির্ণয় করতে হবে। বিষয়টা ভালো করে বোঝো, আমার এই পর্যন্ত টোটাল তাপটা নির্ণয় করতে হবে। তাহলে টোটাল তাপটা যদি আমি নির্ণয় করি, তাহলে এখানে আমার কয়টা পদ্ধতি লাগবে দেখো। প্রথম পদ্ধতি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখানে একটা সূত্র কাজ করবে, আবার এখান থেকে এই পর্যন্ত এখানে কিন্তু একটা সূত্র কাজ করবে। তার মানে বরফের তাপমাত্রা প্রথমে কি ছিল? θ1 ছিল। তাহলে θ1 বরফ হতে 0 ডিগ্রির বরফে পরিণত হতে এখানে একটা তার গৃহীত তাপ আছে। তাহলে এখানে আমি কি করব, যে θ1 ডিগ্রি সেলসিয়াসের বরফ হতে 0 ডিগ্রির বরফে পরিণত হতে গৃহীত তাপ, তাহলে গৃহীত তাপ, তাহলে এইটা দিলাম যে Q3। তাহলে দেখো যে এই থেকে এই পর্যন্ত গৃহীত তাপ নির্ণয়ের সূত্র আমরা কি জানি, ms ডেল থিটা। তাহলে বরফের ক্ষেত্রে কি m1 s1। এখন কথা হচ্ছে ডেল থিটা কি দেবো। আচ্ছা, এখানে তাপমাত্রা দেখো যে বরফের ধীরে ধীরে কিন্তু বাড়তেছে, তার মানে কি এখানে তোমার θ1 থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে কোথায় আসছে, 0 আসছে। তার মানে এখানে আমি কি দেব, 0 মাইনাস হচ্ছে θ1, কারণ এখানে শূন্যটাই কিন্তু বড়, আর θ1 তো মাইনাস কোনো কিছু। তাহলে এখানে দেখো যে বরফের গৃহীত তাপ অর্থাৎ θ1 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির বরফে পরিণত হতে বরফের গৃহীত তাপ হচ্ছে Q3 ইজ ইকুয়াল m1 s1, 0 মাইনাস হচ্ছে θ1। তাহলে এইটা গেলে একটা পর্যায়। এরপর যখন আমি এই পর্যায়ে আসব, এখানে দেখো যে তাপ দিতেছি কিন্তু তাপমাত্রা কি বাড়তেছে না। তার মানে এখানে যে গৃহীত তাপটা, এই গৃহীত তাপ নির্ণয়ের সূত্র কিন্তু আর এইটা দিলে হবে না। তখন আমাদের গৃহীত তাপ নির্ণয়ের সূত্র হচ্ছে Q ইজ ইকুয়াল ml, এটা হচ্ছে ভর আর এইটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে এখানে আমি কি করব, যে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হতে 0 ডিগ্রির পানিতে পরিণত হতে, তাহলে গৃহীত তাপ Q4 ইজ ইকুয়াল কি হবে, ml হবে। তাহলে বরফের ক্ষেত্রে কি m1, আর বরফের ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে L। তাহলে এখন এখানে একটু চিন্তা করে দেখো যে বরফ দেখো যে দুইটা পর্যায়ে তাপ গ্রহণ করছে, আর অন্যদিকে পানি এবং ক্যালোরিমিটার কি করছে, তাপ বর্জন করছে। তাহলে ক্যালোরিমিটার মূলনীতি অনুসারে আমি কি লিখতে পারি, গৃহীত তাপ ইজ ইকুয়াল বর্জিত তাপ লিখতে পারি। তাহলে আমি কি করব, গৃহীত তাপ ইজ ইকুয়াল বর্জিত তাপ লিখব। তাহলে গৃহীত তাপ দেখো, গৃহীত তাপ কোন দুইটা, গৃহীত তাপ হচ্ছে তোমার
Q3 আর Q4, তাহলে টোটাল গৃহীত তাপ Q3 প্লাস হচ্ছে Q4 ইজ ইকুয়াল টোটাল বর্জিত তাপ। টোটাল বর্জিত তাপ কত? Q1 প্লাস হচ্ছে Q2। তাহলে এখন মানগুলো বসাই দাও। Q3 কত? M1 S1। এখানে যদি তুমি বাদ দাও, এখানে কিন্তু থিটার মানটা কিন্তু মাইনাস কোনো কিছু, তার মানে কি মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয় না? তার মানে এখানে আমি কি দেবো? θ1 দেবো। তারপর হচ্ছে প্লাস Q4। আচ্ছা Q4 কোথায়? এখানে। তাহলে এখানে কি হবে? M1L ইজ ইকুয়াল, তারপর হচ্ছে Q1 কোথায়? এই যে Q1, M2 S2। তারপর কি হবে? θ2 মাইনাস হচ্ছে থিটা, তারপর হচ্ছে প্লাস, তারপর কি বলছে? Q2। আচ্ছা Q2 হচ্ছে এইটা, তাহলে MS, তারপর হচ্ছে θ2 মাইনাস হচ্ছে থিটা। আচ্ছা এখন দেখো তো যে আমাকে প্রশ্নে কি বলছে? আমাকে প্রশ্নে বলছে বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় করো। সুপ্ত তাপ মানে কি? এল এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে শুধু আমি এলটাকে রাখবো, বাকি সব কিছুকে একদিকে নিয়ে যাব। তাহলে এই যে এই মানটাকে যদি আমি ওই দিকে নিয়ে যাই তাহলে নিশ্চয়ই মাইনাস হবে। তাহলে M2 S2 θ2 মাইনাস থিটা, তারপর হচ্ছে প্লাস MS θ2 মাইনাস হচ্ছে থিটা। আর এই জিনিসটাকে ওই দিকে নিয়ে গেলে কি মাইনাস হবে না? অবশ্যই মাইনাস হবে। তাহলে মাইনাস M1 S1, তারপর কি হবে? θ1 হবে। এখন দেখো যে আমার দরকার শুধুমাত্র এল এর মান, তার মানে নিশ্চয়ই পরবর্তীতে M1টা গিয়ে ভাগ হবে। তাহলে নিচে M1টা কি হবে? ভাগ হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? এল ইজ ইকুয়াল এই মানটা। তাহলে দেখো যে আপেক্ষিক তাপের ক্ষেত্রে না, সুপ্ত তাপ নির্ণয়ের যে বিষয়টা সেটা হচ্ছে এটা। তাহলে বরফ গলনের সুপ্ত তাপ কত? M2 S2 ইন্টু হচ্ছে θ2 মাইনাস থিটা প্লাস হচ্ছে MS θ2 মাইনাস থিটা মাইনাস হচ্ছে M1 S1 θ1 ডিভাইডেড হচ্ছে M1। এখন শেষে লিখে দেবা যে বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয়ের জন্য আমাদের এই মানগুলা জানার দরকার হবে। তো এইভাবে লেখলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো যে তোমাদের দুইটা রচনামূলক আছে। দুইটা রচনামূলকের মধ্যে একটা হচ্ছে এটা বরফ গলনের সুপ্ত তাপ, আর একটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বা পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী। এটা তোমরা নিজেরাই রিডিং পরে কিন্তু শেষ করতে পারবা। তো তাহলে দেখো যে তোমার দ্বিতীয় ফিজিক্স 2 এর প্রথম যে অধ্যায়, এই প্রথম অধ্যায়ের কিন্তু সমস্ত কিছুই কিন্তু আলোচনা করা হয়েছে। তো যারা আসলে যে জায়গায় বোঝো নাই তারা পুনরায় ভিডিওটা একটু দেখবা। আমি ভিডিওটা অবশ্যই রেকর্ড হিসেবে থাকবে। তো সবার দেখো যে আসলে ক্লিয়ার কিনা, এই বিষয়টা সবার ক্লিয়ার কিনা, এই যে প্রশ্নটা রচনামূলক প্রশ্নটা সবার ক্লিয়ার কিনা, দ্রুত কমেন্ট করে জানাও যে সবার ক্লিয়ার কিনা। ফারাদ মিয়া ক্লিয়ার। আচ্ছা আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা ছিল? নাফিস নওয়াল ক্লিয়ার, আরফান আহমেদ রাকিব ক্লিয়ার, ফারাদ মিয়া ক্লিয়ার। আচ্ছা সবাই মোটামুটি ক্লিয়ার। তো যারা আসলে এখনও কোর্সটা কেন নাই তারা যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কোর্সটা কিনবা। পরবর্তী ক্লাসগুলো দেখো, যেগুলো ফ্রি ক্লাস আছে সেইগুলো করো। এর পরবর্তী তো আর ফিজিক্সের ফ্রিতে ক্লাস দেওয়া হবে না। আচ্ছা তাহলে এই অধ্যায়টা কিন্তু পুরোপুরি সবার ক্লিয়ার। তো বাকি অধ্যায়গুলো করার জন্য তোমরা অবশ্যই কোর্সে এনরোল করবা। বাকি অধ্যায়গুলো কিন্তু কোর্সের মধ্যে শেষ করে দেওয়া হবে। আর আজকে কিন্তু মানে রুটিনটাই এমন ছিল যে আজকের ক্লাসের আসলে পুরো সময়টা পাওয়া যায় নাই। তো পুরো সময়টা না পাওয়ার কারণে আজকে ক্লাসটা একটু দ্রুত শেষ করে দেওয়া হলো। তো অনেকেই যদি অনেক জায়গায় না বুঝে থাকো, ক্লাসটা রেকর্ড হিসেবে থাকবে, তোমরা রেকর্ডটা পরবর্তীতে ভালো করে দেখবা, ঠিক আছে? আর আজকে কিন্তু খুব দ্রুত শেষ করে দেওয়া হয়েছে, কারণ সময় কিন্তু কম ছিল আর অধ্যায়টাও কিন্তু অনেক বড়। তো তোমরা ভিডিওটা একটু চাইলে অনেক কয়বার দেখবা, তারপর নোট করবা। নোট করলে তোমার দেখবা যে অধ্যায়টা একদম ইজি হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর যারা এখনও আমাদের কোর্সে এনরোল করে নাই তারা আমাদের কোর্সটার মধ্যে এনরোল করো। কোর্সে এনরোল করলে কিন্তু তোমরা সাজেশনটা পেয়ে যাবা। আর আমাদের সাজেশন বই কিন্তু অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। পরবর্তী যে ক্লাসগুলো আসলে কোর্সের মধ্যে করানো হবে, তোমার কিন্তু সাজেশন বই অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দেওয়া হবে। তো এইটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা বেনিফিট, কারণ সাজেশন অনুযায়ী যদি সব কিছু সমাধান করে দেই
তাহলে তোমার পরীক্ষার মধ্যে যে ধরনের প্রশ্ন আসুক না কেন সবগুলোই পারবা। কারণ সাজেশনে এমন এমন প্রশ্ন আছে যেইগুলোর প্রশ্নই আসলে পরীক্ষার মধ্যে থাকে। তো আমি পরবর্তী ক্লাসগুলোতে যে সাজেশন বইটা তৈরি হচ্ছে, সাজেশন বইয়ের প্রত্যেকটা প্রশ্নই আমি সমাধান করে দেবো। ফিজিক্স 2 এর বিশেষ করে ফিজিক্স 2 এর যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় মানে আমার কথা হচ্ছে যে ফিজিক্স 2 কিন্তু মুখস্থের বিষয় না, সংজ্ঞাগুলো মুখস্থ করার দরকার নাই। এমনভাবে পড়ানো হবে সংজ্ঞাগুলো তুমি নিজের মতো করে বানিয়ে লিখতে পারবে, আর নিজের মতো করে আর কি লিখতে পারবে। তাহলে পরবর্তী ক্লাস কোর্সে করার জন্য এবং সাজেশন বইটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা কোর্সের মধ্যে ভর্তি হইও। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে। ইংলিশ ক্লাস এরপর ফ্রি ক্লাস আছে, তো ইংলিশ ফ্রি ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।